এলএনজি সংকটে যেতে পারি, অফকোর্স এটা হতে পারে। এখন কথা হচ্ছে যে আমরা তো এমনি সংকটে আছি, আমাদের ডিমান্ড হচ্ছে 4000 MMCFD। কাতার যেহেতু আমাদেরকে দিতে পারছে না এলএনজি, সেক্ষেত্রে আমরা আমাদের তো এমনি 1200-1300 MMCFD শর্টেজ। হ্যাঁ, তারপর মধ্যে যদি এলএনজির অসুবিধা হয় তাহলে তো আমাদের সাংঘাতিক বিপদ হবে। ইন্ডাস্ট্রির যে কি হবে, তারপরে লোডশেডিং তো বাড়তে বাড়তে সাংঘাতিকই হবে। তো যেটা বলা হলো, অফকোর্স আমাদেরকে যেটা সার্বিক চেষ্টা করতে হবে কত জায়গার থেকে আমরা এই সিকিউর করতে পারি, কারণ ওখানে ফোর্স মেজর ডিক্লেয়ার করা হয়েছে এবং ওখান থেকে হয়তো আসবে না, কারণ ওখানে তো আপনি দেখেন না, ওখানে তো কি বলে ওই ইনফ্রাস্ট্রাকচার যারা এলএনজি এর প্লান্টে ওখানেও ক্ষতি হয়েছে 17%, এবং ওইটা ঠিক করতে আরো 5 বছর লাগবে। সো ওখান থেকে অসুবিধা আছে। তবে এই মুহূর্তে যেটা ওয়ার্ল্ডে হয়েছে, আমেরিকা একটা এলএনজির সোর্স ওপেন আপ করেছে, তারপরে আমেরিকা থেকে এলএনজি আনতে পারেন যদি চান। হ্যাঁ, সেটা কি আমাদের জন্য আর কি সাশ্রয়ী হবে? হ্যাঁ, মোটা খুব বেশি হবে না। আমেরিকা তো গ্যাসের দাম সাংঘাতিক কম। হ্যাঁ, তো আনার যে খরচাটা, মানে এমনি গ্যাসের দাম আমেরিকায় সাংঘাতিক কম, ধরেন $3, তারপরে করতে কস্ট বিবেচনায় কি আমাদের জন্য সাশ্রয়ী? না, হ্যাঁ, কাতারের সাথে কম্পিট করতে পারবে ওরা, আমেরিকা পারবে। কারণ আমেরিকার যেটা সুবিধা আছে যে ওদের দেশে গ্যাসের যে দামটা, মূল্যটা সাংঘাতিক কম। হ্যাঁ, ওদের যেটা হেনরি হাব যেটা বলে ওইটা জানি, এখন আমরা যেটা $13 কি সব বলি না, ওখানে এখনো ইন্টারনালি $3, $4 আমেরিকায় গ্যাসের দাম ওদের জন্য, নিজেদের জন্য। বাট আপনি যখন এটাকে তরল বানানে এলএনজি করলেন, ওইখানে আপনার $3-4 চলে যায়। ওকে, তারপরে আনার যা খরচা, বাট এটা স্টিল যদি নর্মাল টাইমে এটা আপনাকে $12 উপরে যাবে না। ইউ ক্যান অলওয়েজ বাই ফ্রম আমেরিকা। বাট যাই হোক, আপনাকে তো ডাইভার্সিফাই করে রাখতে হবে। এখানে অসুবিধা, ওখানে। কারণ আমি পড়ছিলাম এই আসার আগে যে জাপানের এত সুন্দরভাবে এই সব কিছু ম্যানেজ, যে কোনো একটা ওর যে সাপ্লাই চেন, ওটা যদি ফেল করে, ইট উইল নট বি মোর দেন 20%। দেখেন আপনি, ইটস আনবিলিভেবল। এবং তাদের যে স্ট্র্যাটেজিক রিজার্ভ যেটা বলে, যেটা নিয়ে আমরা আজকে ডিসকাসই করি নাই, স্ট্র্যাটেজিক রিজার্ভ হলো 200 থেকে 220 দিন। তার মানে চিন্তা করেন যে 100 দিনের আগে, এটা তো মাত্র 35 না কত, 100 দিনের আগে কোনো চিন্তাই নেই ওদের যে আমাদের এই সাপ্লাই ডিসরাপশন হচ্ছে। নিজেদের দেশেই ওরা রাখে, কারণ ওরা হচ্ছে 100% ওরা আমদানি নির্ভর। তা আমি যেটা মনে করি, আপনি যেটা বলেন ভবিষ্যতের কথাই বলি, যে আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আমাদেরকে আরো 2টা FSRU লাগবে। কারণ আমরা যত রিনিউয়েবল বলি, যত কিছু বলি, হ্যাঁ, আমরা ওই কোপ করতে পারবো না এই ডিমান্ডটা যেটা বাড়ছে। হ্যাঁ, গ্যাস এক্সপ্লোরেশনটাকে সাংঘাতিক রকমের, যেটা বললেন, পাই আর না পাই, আমাদের চালিয়ে যেতে হবে একদম শেষে গিয়ে। আমরা যদি দেখি না আর কিছুই পাচ্ছি না, এখনো আমরা হিসাব দেখেছি, ইভেন ছোট্ট একটা ফিল্ডও পাই, যদি আমি এলএনজির সাথে যদি তুলনা করি, আমি যত টাকা খরচা করি ছোটোর জন্য, এটা উঠে আসে। আমি কেন করব না? প্লাস আমাদের ব্যাপেক্স বিজি থাকবে, আমাদের এখানকার এরা পাবে। সো গ্যাস এক্সপ্লোরেশন আপনাকে চালিয়ে যেতে হবে, কারণ গ্যাসের যে আমাদের যে এখন মজুদ আছে এবং যে রেটে ফল করছে, এটা একটা অ্যালার্মিং সিচুয়েশনে চলে যেতে পারি আমরা কয়েক বছরের মধ্যে। সো ওইটাকে আমরা যেটা প্রথমে প্ল্যান করেছিলাম, যেটা 2000 MMCFD-তে ধরে রাখবো, ওটা কিন্তু সম্ভব হয়নি। এখন 1700 চলে এসছে, 2000-এ ধরে রাখতে হবে, প্লাস নতুন আবিষ্কার করতে হবে। এই যেটা ইমিডিয়েটলি আমি এক্সপেক্ট করছি যে যেটা ডিপ অফশোরের টেন্ডারিংটা হয়ে যাবে এবং কিছু আমরা ওখান থেকে বিড পাবো। তাহলে আমি যদি সবকিছু স্ট্যাক করি, হ্যাঁ, যে আমরা নিজেদের গ্যাস আবিষ্কার করার চেষ্টা করব, আমি বিশ্বাস করি যে খুব বেশি না হলেও আমরা এমন একটা অ্যামাউন্ট পাবো যেটা আমাদেরকে একটা স্বস্তি দেবে। ওকে, রিনিউয়েবল এনার্জির কথা হলো, রিনিউয়েবল এনার্জির অনেক লম্বা কথা আছে। রিনিউয়েবল এনার্জির সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, যেই রেটে ব্যাটারির প্রাইসটা কমে আসছে, ইটস এ গেম চেঞ্জার। ব্যাটারি প্রাইসটা এখনো হাই, একবারে শেষ পর্যন্ত ব্যাটারিটা যদি চলে আসে, তাহলে কিন্তু আর এইসব অত কথা বলতে হবে না আমাদের কাউর।